আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অসমে ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৮ হাতি। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ বিক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক অবরোধ আশাকর্মীদের। লোটা দেবীর মন্দিরের ফুটব্রিজ তৈরি, কথা রাখলেন বিধায়ক। এবার আসছে বিস্তারিত সংবাদে। অসমে ভয়াবহ রেল দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৮টি হাতি। শুক্রবার গভীর রাত্রিবেলায় অসমের হোজাই জেলায় ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। সাইরং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সামনে আচমকাই উঠে আসে হাতির দল এবং যাতে ধাক্কা লাগে ট্রেনটির। তীব্র সংঘর্ষে ৮টি পূর্ণবয়স্ক হাতি মৃত্যুবরণ করে, আহত আরও একটি হস্তি শাবক। পরে বন দপ্তরের কর্মীরা শাবকটিকে উদ্ধার করে নিরাপদে স্থানান্তরিত করেন। রেল দপ্তর সূত্রে খবর, দুর্ঘটনাটি এদিন রাত্রি প্রায় 2:17 ঘটে। মিজোরামের সাইরং থেকে রাজধানী এক্সপ্রেস নয়াদিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎই রেল লাইনের ওপরে উঠে আসে হাতির দল। লোকো পাইলট জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ধাক্কার জেরে ট্রেনের ইঞ্জিন সহ 5টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় অবশ্য যাত্রীদের কেউ হতাহত হননি, কিন্তু ট্রেনের লাইনচ্যুতি আর লাইনের ওপরে হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যান রেল এবং বন দপ্তরের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত কামরাগুলির যাত্রীদের অন্য কামরার খালি বার্থে স্থানান্তরিত করা হয়। উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনাস্থলটিকে এলিফ্যান্ট করিডোর হিসাবে চিহ্নিত করা নেই। তবুও কিভাবে হাতির দল ওই রুটে এলো তা খতিয়ে দেখছে বন ও রেল দপ্তর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ, বকেয়া ইনসেন্টিভ প্রদান সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জলপাইগুড়ি 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আশাকর্মীরা অবরোধ করেন জলপাইগুড়ি পাহাড়পুর মোড় এলাকায়। অবরোধের ফলে আসামগামী সব যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। পাশাপাশি 27 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জেলায় প্রায় 17,000 আশাকর্মী রয়েছেন। আশাকর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের 5,250 থেকে বেতন বৃদ্ধি করে 26,000 টাকা বেতন করার দাবি করেছেন। পাশাপাশি আশাকর্মীদের সব রকম কাজ রাজ্য সরকার করালেও তাদের বকেয়া ইনসেন্টিভ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এছাড়াও চাকরিকে স্থায়ী করার দাবিও আছে। সেই সব দাবি দেওয়া নিয়ে বারবার প্রশাসনকে জানালেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তাই জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে অবরোধ করলেন প্রায় 100 আশাকর্মী। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের আগে একাধিকবার মৌখিক আশ্বাস পেলেও কাজের কাজ কিছুই হয়নি। কোনো লিখিত প্রতিশ্রুতি চাই। ততক্ষণ পর্যন্ত এই অবরোধ এবং আন্দোলন চলবে। অবরোধের ফলে শিলিগুড়ি থেকে আসামগামী সব যানবাহন জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়ে পড়ে। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আপনি আমাদের প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক। যতগুলো প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন ততগুলোর ক্ষেত্রে যদি অর্ধেকও বাস্তবায়ন করতেন তাহলে পরে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এরকম হতো না। আজকে কেন অবরোধ, কি কারণ আপনাদের? আজকে আমাদের অবরোধের মূল কারণটাই হচ্ছে আমাদের বকেয়া টাকা 2024 সাল থেকে নিয়ে এখনো পড়ে রয়েছে। সেই বকেয়া টাকাকে আমরা দীর্ঘদিন ধরে নিয়ে বিভিন্ন আধিকারিকদের কাছে স্বাস্থ্য ভবনে বলার পরেও সেই বকেয়া টাকার কোনো সুরাহা হয়নি এবং আমাদের স্থায়ীকরণ, 26,000 টাকা ন্যূনতম বেতন এবং 10,000 টাকার পেনশনের দাবিতে, এছাড়া আমাদের সামাজিক সুরক্ষা বলতে এখনও সেভাবে নিয়ে কোনো কিছু দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি। এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতেই আজকের এই অবরোধ। কত বকেয়া রয়েছে? আমাদের এখন পর্যন্ত বকেয়া রয়েছে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে নিয়ে আমাদের এখনো ইনসেন্টিভ বকেয়া পড়ে রয়েছে। বলছি, এই অবরোধ করে কি সমস্যার সমাধান হবে? অবরোধ তো সমস্যার সমাধানের একটা অস্ত্র। আমরা সেটুকুই করতে পারি, আমরা আন্দোলনটুকু করতে পারি এবং সমাধান যদি না হয় তাহলে তার বৃহত্তর আন্দোলন হবে। কি ধরনের আন্দোলন করবে? এবার সেটা আজকের অবরোধের ক্ষেত্রে 2011 সাল থেকে লোকের ধৈর্য হারানোর পরে আমাদের মেয়েদের আজকের রাস্তার অবরোধ
এতেও যদি না হয় তার চেয়ে বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে নিয়ে গিয়ে আমরা সেভাবে নিয়ে সরকারের পক্ষে আমরা সরকারি কাজকর্মের ক্ষেত্রে নিয়ে সেগুলো বন্ধ করব। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো সিদ্ধান্তে আসিনি কাজকর্ম বন্ধ রাখবো, কারণ আমরা কাজকর্ম বন্ধ রাখলে পরে আমরা নিজেরা জানি শিশু মৃত্যু, মাতৃমৃত্যু বা হোম ডেলিভারি এই সমস্ত সংখ্যা বাড়বে। আমরা মানবিকভাবে কাজ করতে চাই, তাই আমরা এই আন্দোলনে যেতে চাইছিলাম না। ধীমান রায়ের রিপোর্ট। 10 দফা দাবিতে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সামনে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আশাকর্মীদের। শনিবার দুপুরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের সামনে শহরের ব্যস্ততম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের আশাকর্মীরা। আশাকর্মীদের অভিযোগ, গত 4 মাস থেকে অতিরিক্ত মাসিক ভাতা বকেয়া, মাঝে মধ্যে এইভাবে ভাতা বকেয়া থাকছে। তাদের বিভিন্ন দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সুরাহা হচ্ছে না। তাদের দাবিগুলি হলো আশা কর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক 26,000 টাকা বেতন দিতে হবে, অবসরকালীন ভাতা প্রদান, মাতৃত্বকালীন ছুটি সহ মোট 10 দফা দাবিতে এদিন সিআইটিইউ অনুমোদিত আশা কর্মী ইউনিয়নের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন ধূপগুড়ি মহকুমা হাসপাতাল চত্বরে ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের আশা কর্মীরা জড়ো হয়ে মিছিল করে ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ব্যস্ততম সড়ক অবরোধ করে। রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখায় আশাকর্মীরা। অবরোধের জেরে রাস্তার দুধারে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে প্রায় 30 মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আমাদের গত 4 মাস থেকে এই ডিসেম্বরের 20 তারিখ ধরে 4 মাস থেকে আমাদের যে মাসিক ভাতা সেটা অর্ধেক পাচ্ছি আমাদের দুটো ফেজে আসে, যেটা ফিক্স সেটা পাচ্ছি, কিন্তু যেটা নাকি আমাদের কাজের ভিত্তিতে আসে সেই টাকাটা 4 মাস থেকে আমরা পাচ্ছি না। আজকে ধরে প্রত্যেকবারই আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই নাকি এরকম পথ অবরোধ করছি বা কর্মবিরতি করছি তখন 1 মাসের টাকাটা হয়তো সেই দিনই বা তার পরের দিন ঢুকে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা মোটামুটি গত 1.5-2 বছরের মতো হবে আমরা কিন্তু এইভাবেই ঝুলে যাচ্ছি। 2 মাস 3 মাসের গ্যাপ থাকছে, তারপরে 1 মাসে দিচ্ছে, 2 মাস 3 মাস গ্যাপ হচ্ছে, তারপরে 1 মাসে দিচ্ছে। এতে কি হচ্ছে, আমাদের বেতন তো খুবই কম, সেইটুকু যদি আমরা না পাই তাহলে পরে আমরা কি করে সংসার চালাবো? বেতনটা নিয়মিত পাচ্ছেন না, মানে ফিক্স যেটা আছে 5,200 টাকা যেটা আছে সেটা পাচ্ছি, কিন্তু আমাদের যে কাজের ভিত্তিতে একটা ইনসেনটিভ হয় সেই টাকাটা কিন্তু আমরা পাচ্ছি না। কত মাস ধরে পাচ্ছেন না? লাস্ট 4 মাস ধরে, গত মাসেও আমাদের এরকম হয়েছিল। তারপর আমরা জলপাইগুড়ি গিয়েছিলাম, সেখানে যেদিন গেলাম সেদিনই আমরা দেখলাম রাস্তায় যেতে যেতে আমরা দেখলাম আমাদের টাকা ঢুকে গেল 1 মাসের আগস্টে। তারপরে আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 20 তারিখে আমরা একটা করে প্যাকেজ জমা দিই, 20 তারিখে শেষ হয়। এই আজকেরটা নিয়ে 4 মাসের আবার আর কি কি দাবি রয়েছে? আর কি কি দাবি রয়েছে? আমাদেরকে স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, মাসিক 26,000 টাকা বেতন দিতে হবে, আর 10,000 টাকা পেনশন চাই। মোট কত দফা দাবি? 10 দফা দাবি নিয়ে আমরা আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি জানাচ্ছে আপনাদের? মানে আজ দেবো কাল দেবো করে তো বলছে, কিন্তু কিছু আমাদের সলিউশন হচ্ছে না। মানে আমরা বলছি আমাদের প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না। কতক্ষণ আপনাদের পথ অবরোধ চলবে? যতক্ষণ আমাদের দাবি না মানবে ততক্ষণ। এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, এখানে অনেক যানজটের তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা কতক্ষণ চালাবেন? আমরা চাই ওনারাও একটু দেখুক, আমাদের হয়ে আরো 10 জন দেখুক যে হ্যাঁ আমরা কিভাবে বঞ্চনার শিকার। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল আর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী 17 জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হবে। সেই কারণেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের এই পরিদর্শন। বিচারপতিদের সঙ্গে রয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলা শাসক, পুলিশ সুপাররা। 2019 সালে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ীভাবে আদালতের কাজ শুরু হয়। বর্তমানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 27 নম্বর জাতীয় সড়কের ধারে 40 একর জায়গায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিচারপতিদেরও। ধীমান রায়ের রিপোর্ট।
24 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পৌর উৎসব উপলক্ষে দিশারি মোড় সংলগ্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে দেয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা এসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিষয়বস্তু ছিল পরিবেশ, আর পরিবেশকে রক্ষা করার জন্যই এক বিশাল দেওয়ালের মধ্যে দেয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছিল 24 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে প্রতিযোগিতাতে অসংখ্য অঙ্কন চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন। আমাদের দেয়াল অঙ্কন প্রতিযোগিতা চলছে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা বরাবরই পরিবেশগতভাবে মানুষকে সচেতন করবার চেষ্টা করি এবং নিজেরাও যাতে সচেতন থাকি তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে এই ওয়ার্ল্ড কম্পিটিশনটা করাও সেই দিকে যে নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো। আমাদের আজকে ওয়ার্ল্ড আর্ট কম্পিটিশনের বিষয়টাই পরিবেশ। পরিবেশগতভাবে যদি আমরা সবাই ভালো না থাকি এবং অন্যকে ভালো না রাখি তাহলে আমাদের পরিবেশ বিষিয়ে যাবে। আমরা যেমন খারাপ হবে এর ফল, আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা যাতে শুদ্ধ বাতাস পায়, ভালো জল পায়, পরিবেশটা যাতে ভালো থাকে, সে বার্তা দেওয়া কিন্তু একটা যে কোনো ওয়ার্ড কমিটির একটা বড় কাজ। রাস্তা ড্রেন পরিষ্কার করা, আলো জ্বালিয়ে দেওয়া, এগুলোই শুধু ওয়ার্ডের কাজ হতে পারে না। সেই চিন্তাভাবনা থেকে আজকে আমরা এই কম্পিটিশানের আয়োজন করেছি এবং 46 জন প্রতিযোগী এই কম্পিটিশনে অংশ নিয়েছে। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ধূপগুড়ি সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হলো। প্রসঙ্গত 2015 সালের 5ই আগস্ট বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে কাশ্মীরে যাওয়ার পথে উধমপুরে সশস্ত্র জঙ্গিদের সামনে পড়ে গিয়েছিলেন ধূপগুড়ির যুবক শুভেন্দু। বেশ কিছুক্ষণ লড়াই করার পর চালকের পেছনে বসে থাকা শুভেন্দু বাবু গুলিবিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন শুভেন্দু রায়ের মৃত্যু হয়। জানা যায়, শুভেন্দু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তার স্ত্রী অঞ্জনা রায় বীর শহীদ সেনা জওয়ান শুভেন্দু রায়ের একটি মূর্তি বিদ্যালয়ে বসানোর জন্য আবেদন জানিয়েছিলেন। পরবর্তীতে এসজেডিএ থেকে একটি মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের তহবিল থেকে সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি বিদ্যালয়ে বসিয়েছে। এদিন সেই মূর্তির উন্মোচন করলেন শহীদ জওয়ান শুভেন্দু রায়ের স্ত্রী অঞ্জনা রায়। তিনি বলেন, সত্যিই খুব ভালো লাগছে বিদ্যালয়ে মূর্তি বসানোর জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথেষ্ট সহযোগিতা করেছেন। কেমন লাগছেন, কি বলবেন? না, এটা খুব ভালো লাগলো। সর্বোপরি আমাদের স্কুলের যে প্রণবেশ স্যার, উনি প্রচণ্ড হারে চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আমার খুব ভালো লেগেছে স্যারের এই ভূমিকাটা। মানে মূর্তিটি অনেকদিন আগেই এসেছিল, প্রায় 1 বছরও বেশি হলো পড়ে আছে। আমি স্যারকে বলছি এটা কেমন হচ্ছে স্যার, নষ্ট হয়ে যাচ্ছে। স্যারের সারা নিজেরা উদ্যোগে সুন্দর করে যেটা বসালো, এটা আমার খুব ভালো লেগেছে। রানীনগর সেনা ছাউনির সাব ইন্সপেক্টর শঙ্কর সিং রাঠোর বলেন, শহীদ জওয়ান শুভেন্দু রায়ের নিজের বিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্রের মূর্তি বসানো হলো, এটা খুবই ভালো উদ্যোগ। अच्छा फील हो रहा है जब एक सैनिक को अपने कर्तव्य के प्रति जब सम्मान मिलता है आसपास के पब्लिक, उसके समाज के लोगों से, पूरे देश से, तो एक सैनिक होने के नाते बहुत अच्छा लगता है कि सैनिकों के प्रति आम लोगों में क्या इज्जत है, उसके प्रति बहुत ही गहरी एक भावना व्यक्त होती है कि आसपास के लोगों में और समाज में जब देखते हैं कि एक सैनिक के प्रति उनके दिलों में क्या इज्जत है। तो ये जो स्कूल है धूपगढ़ी हाई स्कूल, जहाँ
कांस्टेबल शुभेंदु रॉय का प्रारंभिक स्कूली शिक्षा यहीं से प्रारंभ हुई थी और उसी जगह पे एक स्मारक, उनकी मृत्यु स्मारक बनना बहुत ही गर्व की बात है एक सैनिक होने के नाते। उसी स्कूल में होना जहां उन्होंने अपना बचपन बिताया, इन्हीं गलियों में पढ़े लिखे, खेले कूदे। वो उनके फैमिली के प्रति होता है, पर ये एक सैनिक का लाइफ है, सैनिक का कर्तव्य है कि जो हमारे सिखाया जाता है कि नेशन फॉर फर्स्ट ड्यूटी, उसके लिए बहुत अच्छा फील हुआ यहाँ आने पे। বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি অরূপ দে বলেন, এসজেডিএর থেকে শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি দেওয়া হয়েছিল। না, এটা হচ্ছে এসজেডি এর মাধ্যমে আমরা মূর্তিটা পেয়েছিলাম এবং পরবর্তীতে এই যে নিচের যে কাজটা এবং স্থাপন করার যে বিষয়টা ছিল, এটা জেলা পরিষদের যে একটা আমরা শুনেছিলাম জেলা পরিষদের মাধ্যমে হবে, তার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি। পরবর্তীতে দেখলাম যে এই বিষয়টা কোনো নেওয়া হচ্ছে না দেখে এইভাবে একটা আমরা বিষয়কে এইভাবে ফেলে রাখতে পারি না। পরবর্তীতে আমাদের বোর্ডের মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের স্কুলের অর্থ দিয়েই আজকে সেটাকে স্থাপন করলাম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর সেনা ছাউনির সাব ইন্সপেক্টর শঙ্কর সিং রাঠোর, বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরূপ দে, প্রধান শিক্ষক গুণময় ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধূপগুড়ি হাই স্কুলের প্রাক্তন ছাত্র বীর শহীদ শুভেন্দু রায় 2015 সালের 5ই আগস্ট কাশ্মীরে টেরোরিস্টের সাথে ফাইট করতে করতে শহীদ হয়ে যায়। তো এটা স্কুলের একটা গর্বের বিষয়। মারা তো সবাই যায়, মৃত্যু সবারই হয়, কিন্তু এই রকম অমর হয়ে যাওয়া, দেশের জন্য লড়াই করে প্রাণ দেওয়া কজনের ভাগ্যে যেত। সেই জন্য তার একটি স্ট্যাচু, পূর্ণদৈর্ঘ্যের স্ট্যাচু আমাদের স্কুলে স্থাপন করা হলো আজকে। এটা দিয়েছে এসজেডিএ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ, এটা পরিচালনা সমিতির সিদ্ধান্ত মোতাবেক এটা এখানে স্থাপন করা হয়। বিদ্যালয়ের পয়সা খরচ করে বাকি কাজগুলো করে নেওয়া হয়। জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার সহযোগিতা এবং এনবিডিডির অর্থানুকূল্যে ফুটব্রিজ তৈরি হলো, বাকি শুধু উদ্বোধনের কাজ। রোজই এখন আসা যাওয়া শুরু হয়েছে পর্যটকদের। বহু প্রতীক্ষিত লোটা দেবী মায়ের মন্দিরে যাওয়ার ফুটব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মা লোটা দেবীর মন্দির, প্রত্যেক বছর পুণ্যার্থীদের নদী পেরিয়ে যাতায়াত করতে হয়। সামনেই করলা নদীর উপরে একটি ফুটব্রিজ নির্মাণ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার বর্মা। সালটা ছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কাল, আর সেই মতোই কথা রাখলেন তিনি। বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মার প্রচেষ্টায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2,56,87,000 টাকা তৈরি করে খরচা করে এই ফুটব্রিজ তৈরি হয়। এই ধরনের সেতু তৈরি হওয়ায় অত্যন্ত খুশি সাধারণ মানুষ থেকে লোটা দেবী মন্দিরের পুরোহিত এবং মন্দির কমিটির সদস্যরাও। আমাদের জলপাইগুড়ি সংলগ্ন যে লোটা দেবীর মন্দির, তা ভীষণই পুণ্যার্থীদের জন্যে ভীষণই জাগ্রত মন্দির বলেই পরিচিত। কিন্তু তার সেখানে পৌঁছবার জন্যে যে অ্যাপ্রোচ রোড, সেটা করলা নদীর উপর দিয়ে যেতে হয় বলে নানা রকম অসুবিধা হতো পুণ্যার্থীদের। সেই জন্যে আমার একটা প্রজেক্ট ছিল স্বপ্নের, যে যাতে করে ওই করলা নদীর ওই জায়গাটায় একটা ব্রিজ বা সেতু নির্মাণ করে ওখানে পুণ্যার্থীদের জন্যে যাতায়াতের সুবন্দোবস্ত করা, এবং সেটা আজকে সফল হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। এই তো সদ্য তৈরি হলো, এবার এটা বিধায়কের কথাই হয়েছে। হ্যাঁ, এটা উনি যখন ইলেকশনে দাঁড়িয়ে এখানে আসছিলেন তখন ওনার খুব কষ্ট হয়েছে, বা উনি এসে যখন পূজা দিলেন তখন আমরা বললাম যে স্যার আপনি চেষ্টা করেন, যদি এখানে ইয়ে হয় তাহলে আমাদের ব্রিজটা হলে খুব সুবিধা হয়। তো আমাদের আপ্রাণ চেষ্টা, কমিটি খুবভাবে এটা চেষ্টা হচ্ছিল না, তারপর এটা বিধায়কের কোঠায় এখানে এটা স্যাংশন করলো, এটা কমপ্লিট হয়েছে। এর ফলে যারা দর্শনার্থী কতটা সুবিধা হবে, নদী পার হতে হবে না। এখানে তো মনে করেন যে আগে যা হতো, এখানে তো লক্ষ লক্ষ লোক দর্শনার্থী হতোই, এবার তো আরও আশা করছি আমাদের আরও মেলা খুব সুন্দর হবে, আর এমনকি খুব ভিড় এখানে হবে। এটা রাজ্য সরকারের তরফে হলো, এনবিডিডির পক্ষ থেকে। হ্যাঁ,
আর এটা হওয়াতে সুবিধার মানে মাত্রা বলা যাবে না। যেমন আমাদের চ্যালেঞ্জ ছিল একটা লোককে পার করা, এখন যেমন সহজে সকালে দেখলাম আসছিলাম মন্দিরে প্রচুর গাড়ি দাঁড়ায় আছে, পূজা দিচ্ছে, ভক্তরা খুব খুশি দেখে, এমনি আমাদের পরিবেশ দেখেও খুব খুশি। আর ব্রিজটার কথা তো বলাই যাবে না। এটা এমএলএ কতটা সাহায্য করছে? এমএলএ সম্পূর্ণটাই এমএলএ সাহায্য করে, সম্পূর্ণটাই উনি সাহায্য করছে। রাজ্য সরকার অবধি পৌঁছানোর সম্পূর্ণ ব্যবস্থাটাই উনি করছে, আমাদেরকে কোনো সমস্যাই উনি সম্পূর্ণটা উনিই করছে। জলপাইগুড়ির যে বিধায়ক শ্রী বর্মা সাহেব, উনি সম্পূর্ণটা করছে। উনি নিজে খুলে দিতে আসলে আসে কষ্ট হয়েছিলেন। হ্যাঁ, আশা করছি আমরা, আমাদেরকে এখনও সময় সূচি বলে নেই, নিশ্চয়ই বলবে, তখন যেটুকুন করার আমরা করব। অমিত বণিকের রিপোর্ট। এক সময় শহরের সৌন্দর্য ও আলোকসজ্জার দিকে নজর দিয়ে জলপাইগুড়ি শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছিল ত্রিফলা বাতি। তবে বর্তমানে সেই বাতিগুলি সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বাতিগুলি নষ্ট হয়ে যাওয়ায় খুঁটির স্ট্যান্ডগুলি ভগ্নদশায় রয়েছে এবং অনেক জায়গায় সেগুলি বিজ্ঞাপনের হোর্ডিং টাঙানোর কাজে ব্যবহৃত হচ্ছে। কোথাও কোথাও স্ট্যান্ড এতটাই বেঁকে গিয়েছে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। পাশাপাশি কয়েকটি স্ট্যান্ড চুরি হওয়ার ঘটনাও সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অচল ত্রিফলা বাতিগুলি সরকারি উদ্যোগে তুলে দিলে দুর্ঘটনা এবং চুরির ঝুঁকি কমবে। এই যে ত্রিফলা বাতিগুলো এভাবে বহুদিন থেকে পড়ে আছে, হ্যাঁ, হয়তো কোনো সময় একটা মানুষের উপর পড়ে যাইতে পারে, একটা বিপদ হতে পারে, আহত হতে পারে লোক। এটা যদি সরকার থেকে সরাই নেওয়া যায় তাহলে খুব ভালো হয় আর কি। এভাবে বেকার পড়ে আছে, এগুলো জলেও না, এটা পাহাড়পুর এলাকা। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, ত্রিফলা বাতিগুলির দায়িত্ব ছিল এসজিটিএ বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে। ত্রিফলা বাতি কখনোই জলপাইগুড়ি পৌরসভা ছিল না। ত্রিফলা বাতিগুলো কোনো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বা এসজিটিএ ছিল। আমরা চিঠি করে দেবো যে যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেয় তাহলে আমরা তার মেনটেন্যান্স করবো। আর এখন যদি মানে আমাদেরকে হ্যান্ড ওভারটা জরুরি, হ্যান্ড ওভার না করলে তো অন্যের প্রপার্টিতে আমরা হাত দিতে পারি। আমি ওরালি মৌখিকভাবে জানিয়েছিলাম, কিন্তু আমরা একটা চিঠি করে দেবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অসমে ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৮ হাতি। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ বিক্ষোভ দেখিয়ে জাতীয় সড়ক অবরোধ আশাকর্মীদের। লোটা দেবীর মন্দিরের ফুটব্রিজ তৈরি, কথা রাখলেন বিধায়ক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।